কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমার কোনোদিন এইটা নেই ভয় যে আমি কোনোদিন কাজ পাবো না বা ওই ফেমটাই পাবো না, কারণ টু বি অনেস্ট আমি যখন রাখি বন্ধন করেছিলাম তখন আমার ফেমের জন্য আমি কাজ করিনি, আমি জাস্ট কাজটা করার জন্য করেছিলাম। আমার মনে হয় যে ওরকম কাজ করে লাভ নেই যেটা লোকেদের জন্য আমি এগিয়ে আছি, বাট নিজে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ভাবছি রাত্রিবেলা বাড়ি ফিরে যে আমি যেটা করছি জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে আমার জন্য। মিউজিক করছি, আনন্দ করছি, বন্ধুদের সাথেও এনজয় করছি, কিন্তু পুরো কি 100% ফেমটা চলে গেছে? না, এখনও আছে। তো কোথাও না কোথাও সাইমালটেনিয়াসলি দুটোই আমি এনজয় করতে পারছি। পড়াশোনা করেও কাজ করা যায়, এটা যদি কেউ সত্যি বাংলা টিভি সিরিয়ালে আবিষ্কার করে থাকে সেটা আমি করেছি, আর কেউ করেনি, এটার ক্রেডিট আমি নিই। আমি রেডি অ্যাজ আ হিরো, এবারে যে আমাকে ইউটিলাইজ করতে পারবে বেনিফিটটা। ডাইনে বাই যেখানে যাবে মা কাউকে কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে কোনো কথা মানে একটা কনসাল্ট করছে, কোথাও যাবে আর দাঁড়া আগে আমার মাকে জিজ্ঞাসা করে সেটা। ফুচকা খাওয়া, যদি আমার একটা 10 টাকার খেতে ইচ্ছা করে ফুচকা, সেটাও আমি পারমিশন নিয়ে খাই। আমি কি খাবো না কি খাবো না, কতদিন থাকে দেখি। জার্নিটা শুরু হয় শিশু শিল্পী হিসেবে এবং প্রত্যেকটা ধারাবাহিকে যে কটা ধারাবাহিক সে করেছে মন জয় করে নেওয়ার মতো, আমি যদি বলি তাহলে সেভাবে বলতে গেলে বলা যায় রাখি বন্ধন। আমরা এখন বন্ধনের বাড়ি রয়েছি, কিন্তু সেখানে অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সোহম রয়েছে এই মুহূর্তে। সোহম, কেমন আছো? টু বি অনেস্ট খুবই ভালো আছি। এমন মানে কি বলবো, মানে যেরমভাবে লাইফটা কাটাবো ভেবেছিলাম তার থেকে ফার 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 বেটার আছে। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে এই শিশু শিল্পী হিসেবে কাজ করা, অভিনয় করা এবং তারপর একটা জনপ্রিয়তা পাওয়া, আমি রাখি বন্ধনের কথাটাই বললাম কারণ ওটা একটা হিউজ জনপ্রিয়তা পেয়েছিলে তুমি এবং রাখি চরিত্র তোমার যে বোন তার কথা বলছি। এই যে এতগুলো বছর সরে আসে এবং যেভাবে কাটাবে বলেছিলে জীবন, তার থেকে ভালো কাটাচ্ছ, তো একটু বলো যে কিরমভাবে চেয়েছিলে যে এইভাবে পড়াশোনা রয়েছে, আমি জানি ও গান বাজনা করে, গিটারটা দেখে বুঝতেই পারছেন, তো সেটা একটু বলুন। মানে রাখি বন্ধন করার টাইমে অফকোর্স একটা হিউজ ফেম ছিল ওই মোমেন্টে, এবং মানে অনেকে এরকমও দাবি করেছে বেস্ট শিশু শিল্পী, শুধু আমি না, আমার জীবনের ক্যারেক্টার রাখি সেও পেয়েছে। বাট কোথাও না কোথাও গিয়ে ওটা তো একটা এনজয়ের জিনিস ছিল যে হ্যাঁ যখন বেরোচ্ছি সবাই চিনতে পারছে, ছবি তুলছে, অটোগ্রাফ চাইছে, কিন্তু অ্যাট সাম পয়েন্ট আমার একটু যখন বড় হয়েছি, কারণ রাখি বন্ধনের টাইমে আমার, যদি আমি ভুল না বলে থাকি, আমি 14-15 এরকম ছিল আমার। তো ওই টাইমে আমি কোথাও না কোথাও বুঝতে পেরেছিলাম যে কিছু কিছু লাইফের জিনিস আছে যেগুলো আমি মানে এনজয় করতে পারিনি, কারণ যখন আমার বন্ধুরা ঘুরে কাটাচ্ছিল, আনন্দ করে কাটাচ্ছিল, ওই টাইমে আমি ক্যামেরার সামনে ছিলাম। তো কোথাও না কোথাও এটা রিয়েলাইজ করেছি যে না, আমার এবার পার্সোনাল লাইফটাকেও বিল্ড আপ করতে হবে, নট লাইক যে আমি শুধুমাত্র মানে ক্যারেক্টারই প্লে করে যাব এবং ক্যামেরার সামনে সারাক্ষণ থাকবো। তো সেই অর্থে আমি ওই চান্সটা পেয়েছি, এবং অনেক বছর হয়ে গেছে আমি এখন করছি না, কিছুটা ইন্টেনশনালি করছিলাম না কাজ। তো ওইটা এখন আমি ভরে মানে একদম জীবনটা কাটিয়েছি। মিউজিক করছি, যেটা আমার নিজের ইচ্ছা ছিল, মিউজিক করছি, আনন্দ করছি, বন্ধুদের সাথেও এনজয় করছি, কিন্তু পুরো কি 100% ফেমটা চলে গেছে? না, এখনও আছে। তো কোথাও না কোথাও সাইমালটেনিয়াসলি দুটোই আমি এনজয় করতে পারছি। তো ওই জন্য আমি বললাম যে এখন যেটা ভেবেছিলাম তার থেকে ফার ফার বেটার আছে একদম। এবং যেই সময়টা একদম শিশু শিল্পী হিসেবে তুমি যেটা বললে সত্যি একটা ফ্রেম পাবার মতো, কিন্তু ওই যে ওই জায়গাটা থেকে সরে আসবো সেটা তো নিজের ইচ্ছেতেই, যে এবার আমি অন্য কিছু করতে চাই, পড়াশোনা রয়েছে, গান বাজনা রয়েছে, এবং যেটা বলার যে নিজের যে জীবন বন্ধুদের সাথে কাটানো, এই যেটা তুমি বললে, তো সেখানটা কিছুটা মনে হয়েছিল যে আবার পাবো ওই ফ্রেমটা, যে এই যে কাজ করার যেটা ব্যাপার থাকে। মানে আমি কোনোদিন ভয় পাইনি, টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি বলছি। আমি খুব ভাও খাই না, আর আমি খুব একটা কথাও বলতে পারি না, কিন্তু এইটুকুনি আমি জানি যে আমার কোনোদিন এইটা নেই ভয় যে আমি কোনোদিন কাজ পাবো না বা ওই ফেমটাই পাবো না, কারণ টু বি অনেস্ট আমি যখন রাখি বন্ধন করেছিলাম তখন আমার ফেমের জন্য আমি কাজ করিনি, আমি জাস্ট কাজটা করার জন্য করেছিলাম কাজটা, এবং আমার কাজটা খুব ভালো লেগেছিল করতে। স্নেহাশিস আঙ্কেল বলেছিল যে অনেক ছোট ছোট সবাই থাকবে, তাদের সাথে এনজয় করে কাজটা করতে পারবি, তো সেই থেকে আমার ইন্টারেস্টটা জেগেছিল। আমার ওই ইন্টারেস্টটা কোনোদিন জাগেনি যে আচ্ছা একটা সিরিয়াল করবো, ওখান থেকে আমি ফেম পাবো, তার মানে তো আমি এখন একটা হিউজ জায়গায় চলে যাবো।
ওটা আমার এখনও মাথায় ওটা আসে না কাজের টাইমে। যখনই কোনো কাজ আসে আমার এটাই মনে হয় যে হ্যাঁ কাজ করব, আনন্দ থাকবে। তো এখনও ভয় নেই। আর টু বি অনেস্ট, এই যে আমি যে টাইমটা গ্যাপ নিয়েছি, এই টাইমে কি আমি পুরোটাই বসেছিলাম, পুরোটাই অর্ডিনারি একটা লোকের মতো কাজ মানে কি বলবো জীবন কাটিয়েছি? না, আমি অনেক গ্রুম করেছি। এখন যেরকম মানে রাখি বন্ধনে যেভাবে আমি অ্যাক্টিং করেছি, আমি এক্সপেক্ট করবো আমি এখন যদি আমি অ্যাক্টিং করি আমি ওভাবে অ্যাক্টিং করবো না। তো তার মাঝখানে অনেকটা গ্রুম করেছি, অনেক কিছু ডেভেলপ হয়েছে আমার মধ্যে, যেটা রাখি বন্ধনে যে চ্যালেঞ্জগুলো দিয়েছিল স্ক্রিপ্ট রাইটার, এখন হয়তো 10x ওই চ্যালেঞ্জ আমি নিতে পারবো। তো সেই অর্থে আমার মনে হয় না, যেহেতু আমি কাজ শিখেছি এবং আমি শিখছি এখনও এই মোমেন্টে, তো আমার মনে হয় না যে আমি যেটা পেয়ে গেছি সেটা লাকের জোরে পেয়েছি। হ্যাঁ একটা লাক থাকে, বাট লাকের জোরে পেয়েছি। তো ওই অর্থে আমার মনে হয় যে ওই ফেমটা যদি আমি আবার চাই, হ্যাঁ অফকোর্স কাজের মধ্যে ইন্ডালজ হতে হবে আবার, কিন্তু ওই টেনশনটা আমার নেই। হ্যাঁ, তো একটু বলো যে এই যে নিজেকে গ্রুম করার ব্যাপারটা, তো কি কি শিখছো পড়াশোনার পাশাপাশি, কি কি চলছে? পড়াশোনার পাশাপাশি গ্রুমিং ইন দ্য সেন্স, আমি যখন লাস্ট রাখি বন্ধনের পরে কলের বউ করেছিলাম, ওই মোমেন্টে আমার একটা ফিল হয়েছিল যে হ্যাঁ আমি এর থেকে বেশি আর কিছু দিতে পারছি না, যেটা আমি ওই মোমেন্টে করছি। তারপর আমার আর ব্রেন কাজ করছে না। মানে একটা অ্যাক্টরের, আমার মনে হয় একটা অ্যাক্টরের একটা সিন যখন সে করছে, তার মাথায় অ্যাটলিস্ট সিনটা করার আগে 5টা রকম যেন সে ভাবতে পারে যে আমি এইভাবে এইভাবে করতে পারি, কিন্তু তার মধ্যে যেটা বেস্ট হবে সেটা আমি দেবো। তো এবারে ওই মোমেন্টে আমি একটার বেশি আমার ব্রেন কাজ করছিল না। তো আমি বুঝতে পেরেছি এবার একটা ব্রেক নেওয়ার টাইম এসছে, কারণ অনেক কিছু শিখতে হতো, অনেক কিছু শিখতে হবে এখনো, নাহলে বেটার হবে না, নাহলে যেখানে বসে আছি ওখানেই আজীবন থেকে যাবো। তো ওই জন্য গ্যাপটা নেওয়া, এবং তার সাথে সাথে অনেক কিছু, মানে একটা টাইম ছিল সুইমিং পারতাম না একদম করতে, ঠিক আছে। এবার যদি কোনো হিরোকে বলে সুইমিং করতে আসে, যদি বলে ডিরেক্টরকে যে আমি পারি না, আমার স্টান্টম্যান লাগবে, তো একটা কোথাও না কোথাও গিয়ে একটা ইনসিকিউরিটি হয় যে বাবা একটু কিছুই পারে না করতে। ডান্সটা আমি আগেও শিখতাম, এখনও শিখি, মানে এই মোমেন্টে শিখছিলাম না, কিন্তু রিসেন্ট ইয়ার্সেই শিখেছি। আমি গণেশাচার্য ডান্স থেকে, বিটিট থেকে শিখেছি, ডান্সটাও আমি পারি। এবং আর একটা জিনিস যেটা সব থেকে ভালো, এখন জেনজি পিরিয়ডে এখন যেটা বলে লোকে গিটার বাজাতে হবে, তো সেটাও এখন পারি। গিটার বাজাতে, গান গাইতে পারি, কিবোর্ড পারি, ড্রাম পারি, মানে মোটামুটি একটা হিরোদের যেটা দরকার সেটা আমি মোটামুটি একটা জেনে শিখে রেখেছি। এবং সেটা আমি ইন্টেনশনালি কি ভেবেছিলাম যে হ্যাঁ এগুলো আমি শিখবো তারপর আবার নামবো না, কিন্তু বাবা মা হেল্প করেছে যে যখন আছিস বসে, তুই বেকার কেন বসে থাকবি, তুই কিছু কর যেটা তোর ফিউচারে হেল্প করবে। আর হ্যাঁ এখন শুধু একটাই জিনিস পারিনি এখনো, সেটা হচ্ছে হর্স রাইডিং, ওটা এখনো শেখা হয়নি আমার, কিন্তু বাকি যা যা আছে মোটামুটি এদিক ওদিক আমি পারি, ভালোই পারি টু বি অনেস্ট। তো সোম, এই কয়েকটা বছরে, যে কটা বছর তুমি কাজ করছো না, এখন এই যে গ্যাপটা চলছে, অফার তো এসেছিল অনেক কিছু। তো সেই সময় কি বলেছো? সেই সময় এরকম অনেক কাজ এসছে যেটা আমি করতে চাইনি, তাদেরকে নাই বলেছি। আবার এরকমও কাজ এসছে যেটা করা যেতে পারতো, কিন্তু ওই মোমেন্টে আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে আমার এডুকেশনের সাথে একটু ক্ল্যাশ করছে। এবার একটা কাজ তো আমি করবো, সেটা আজকে না পাই 2 বছর বাদে আবার একটা পাবো, কি এর পরের মাসেই পাবো, পরের দিনই পাবো, কিন্তু 10, 11, 12টা তো আর বারবার দিতে পারবো না আমি। একবার ফেল করা মানে একবার লেগেই যাবে, ওটা ট্যাগ লাইনটা লেগে যাবে যে একবার ফেল করেছে, গ্যাপ হয়ে গেল। তো সেই অর্থে স্কিপ করেছি অনেক কাজ, মানে অনেকে। এবং সত্যি কথা বলতে এটা আমি খুব একটা ডিসিশন নিই না, ঠিক আছে। এটা বাবা মাই আমার মোটামুটি ম্যানেজারের মতো কাজ করে, তো বেসিক্যালি বাবা মাই সবকিছু দেখে। আমি জাস্ট আমার কানে এই খবরটা আসে যে একটা কাজ এসছে, এই ক্যারেক্টার, এই চরিত্র, তোর কি ইচ্ছা আছে, এর বাকি এবার কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি। এমন কখনো হয়েছে যে খুব ভালো একটা অফার এসছে, সেটা মানে ইচ্ছে না থাকলেও ফিরিয়ে দিতে হয়েছে? অনেক একটা অনেক এসছে এরকম, মানে অনেক 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 কাজ এসছে, অনেক না করেছি, অনেক ভেবে চিনতে কাজ, মানে অনেক বড় বড় ডিসিশন নিয়েছি টু বি অনেস্টলি। মানে যদি আমি সব কিছু করতাম তাহলে হয়তো এখন অনেকটাই এগিয়ে থাকতাম, কিন্তু এগিয়ে থাকতাম লোকেদের মুখে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে, কিন্তু নিজের জন্য এগোতাম না। তো আমার মনে হয় যে ওরকম কাজ করে লাভ নেই যেটা লোকেদের জন্য আমি এগিয়ে আছি, বাট নিজে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ভাবছি রাত্রির বেলা বাড়ি ফিরে যে আমি যেটা করছি জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে আমার জন্য। নিজের গ্রো হচ্ছে কাজ আমার মনে হয় না বেকার সময় নষ্ট করা উচিত ওই কাজগুলো করে। তো একটু বলো যে এই যে কলেজের পাশাপাশি গান বাজনা তো চলছেই, এবং এই বন্ধুদের মধ্যে তো একটা ব্যাপার থাকে যে ছোটবেলা চেনা, কাজ করতিস, এখন
তাদের মধ্যে সোহমকে নিয়ে কি বিষয়টা চলে? টু বি অনেস্ট, কলেজে আসার পরে ইজ লাইক মানে নতুন ছেলেমেয়েরা যখন ঢোকে তখন আবার বন্ধন আছে আমাদের কলেজে, আমাদের ডিপার্টমেন্টে বন্ধ, তো এটা থাকে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি ওইটা মেনটেন করি না যে আমি খুব বড় সেলিব্রিটি বা আমি এই করেছি ত্যান করেছি। কারণ ওই যে যেটা বললাম যে যেহেতু আমি এখন কলেজে আছি, আর তো 2 বছরের মধ্যে আর কলেজ আর হবে না আমার, তো আমি কেন বেকার অ্যাটিটিউড দেখিয়ে সেলিব্রিটি হয়ে থাকবো? বরং একটা ফ্রেন্ড হয়েই থাকি, একটু এনজয়টা করি। মানে কলেজে কি করবো, পড়াশোনা করবো সারাক্ষণ তো পড়াশোনা করি না। কলেজে গিয়ে সারাক্ষণ পড়াশোনা হয় না, যতক্ষণ পড়াশোনা হচ্ছে তারপরে আড্ডা গল্প, এখানে খেতে যাওয়া ওখানে খেতে যাওয়া। এখন কলেজে এদের সাথে তো হয় আমার এটা। আর সত্যি কথা বলতে 3-4 মাসের পরে আর অত ওরকম করে কেউ দেখে না। আবার যখন নতুন ব্যাচ ঢোকে তখন আবার ওই চেল্লামিলি স্টার্ট হয়। আর স্কুলের বন্ধুরা কিছু আছে, ওরা কোনোদিন আমাকে সেলিব্রিটি হিসেবে, ওরা সোহম, ওদের কাছে আমি সোহম। রাখি কাজ করছে, এবং আমি যদি বলি তুমি দিতিপ্রার সাথে কাজ করেছো, তারা কাজ করছে, এবং এই যে তোমাদের যে জেনারেশনটা কাজ করছিলে তারা অনেকেই কাজ করছে। এবার পড়াশোনাও চলছে, এই যে সমান সমান বিষয়টা করা, ব্যালেন্স করা, সেখানে কখনো তোমার মনে হয়েছিল যে আমিও করি বা ওরাও তো করছে, আমিও করতে পারি, এই ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে রাখলে কি করে? আমার কোনোদিন এটা মনে হয়নি। প্রথমত আমি কোনোদিন কম্পেয়ার করি না কারোর সাথে, কে কি করছে না করছে। আর টু বি অনেস্ট, পড়াশোনা করেও কাজ করা যায়, এটা যদি কেউ সত্যি বাংলা টিভি সিরিয়ালে আবিষ্কার করে থাকে সেটা আমি করেছি, আর কেউ করেনি। এটার ক্রেডিট আমি নিই। কারণ আমি যাদের সাথে কাজ করেছি, যারা আমার বয়স কি আমার থেকে, তখন আমি অনেক ছোট ছিলাম, মানে যারা তখন ক্লাস 7-8-এ পড়ছে, তখন আমি হয়তো অপরাজিত করছি, অনেক ছোট। তখন আমি কোন ক্লাসে, 1 ট্রানজিশন এরকম ক্লাস। এরকম কোনোদিন হয়নি, এবং কি রাখি বন্ধন এরকম কোনোদিন হয়নি যে আমি স্কুল করিনি এবং স্কুল ছেড়ে আমি কাজ করছি। তো কোথাও না কোথাও গিয়ে এটা মানে আমার ক্রেডিট না, এটা মা বাবারই ক্রেডিট যে তারা ম্যানেজ করেছে, কিভাবে নেগোসিয়েশন করেছে। এবং সত্যি কথা বলতে প্রথম যখন আমরা কাজ করি তখন 2011-12 অপরাজিতর টাইমে, তখন কোনো বাচ্চাকে কাজ মানে পড়তে দিতই না, টু বি অনেস্ট। মানে কোনো সিস্টেমই ছিল না, মানে তুমি সিরিয়াল করছো, তুমি স্কুল কেন করতে হবে, মানে এরকম টাইপেরই ছিল। এখন অনেক ডেভেলপ হয়েছে, এখন মানে শুধুমাত্র ইন্ডাস্ট্রি নয়, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, চাইল্ড অ্যাক্টররাও জানে যে পড়াশোনাটা আবার দরকার, কারণ ওটা না থাকলে এগোনো যায় না। তো এখন ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে, কিন্তু আগে ওই ব্যাপারটা ছিল না। এবং আমার কোনোদিন এইটা মনে হয়নি যে সবাই তো নিজেদের মতো করে নিচ্ছে, আমি কেন করছি না। আমি কোনো কম্পিটিশন নেই, আমার যখন ইচ্ছা করে আমি নেই, কে কিরকম করছে আমি দেখিনি। বাট হ্যাঁ, আমি সবাইকে এটাই মানে আমি খুশি যে তারা করছে, তারা করতে পারছে। কারণ এখন মানে দিতিপ্রিয়া ইজ লাইক, আমি তো দিদি বলেই ডাকি, দিদি অনেক বড় এখন। দিদি মনে হয় না, যদি ভুল না বলে থাকি, মাস্টার্স করছে বা কিছু করছে, কিন্তু যাই করে থাকুক তার একটা ওয়ে আছে ব্যালেন্স করার। আমি যদি রাখির কথা বলি, তার একটা ওয়ে আছে ব্যালেন্স করার। বাট কোথাও না কোথাও গিয়ে আমি কোনোদিন এভাবে দেখিনি যে আচ্ছা সে এভাবে করছে, তাহলে আমাকে ওভাবে যদি আমি করি তাহলে তো আমারও হয়ে যেতে পারে। না, তারা করছে, খুবই খুশি যে তারা করতে পারছে জিনিসটা, যেটা তারা চাইছে। আমি করতে চাইছি না, তাই পারছি না। এখন মানে যেই বয়সটা তোমার, বা নিজেকে যেভাবে গ্রুম করেছো, এখন হিরো হওয়ার যে একটা ব্যাপার থাকে, তো সেইটার কি ইচ্ছে রয়েছে? মানে অভিনয়টাতেই থাকবো নাকি অন্য প্রফেশনও রয়েছে? না, অভিনয়তেই থাকবো, এবং তার সাথে আমার সাইড বাই সাইড একটা মিউজিকও এসছে। জাস্ট ওটা হচ্ছে আমার মানে কি বলবো, হবির থেকে যেটা একটু বেশি হয় না, নট ফার্স্ট প্রফেশন, সেকেন্ড প্রফেশন যদি আমি বলি তো। কিন্তু আমি অ্যাক্টিংই থাকবো। আমি জাস্ট ব্রেকটা নিয়েছিলাম। হ্যাঁ, অনেক লোকে ভাবে যে আমি হয়তো আর করতে চাইছি না কাজ, আমি হয়তো আর অ্যাক্টিং করতে চাইছি না, বাট একদমই ওরকম না। গিটারগুলো রয়েছে অনেকক্ষণ ধরেই, তো সোহম একটা গান শুনি, আমরা অনেকক্ষণ আড্ডা মারছি, একটু গান হোক মাঝখানে। নিশ্চয়ই। আমি নিজেরই লেখা গান গাইছি। You never realize how lonely you are until the end of the day. You got a bunch of things to say to your friends, but there's no one to listen. And
then I scroll my Insta not knowing what I'm saying, and after hours I feel so bored, and then I'll take one pillow for sure under my head, and everyone will find me snow. I don't know who would be, don't make me so alone, waiting for someone to text all day, you're not on the phone. I'm alone, I'm alone. নিজেই গান লেখা এবং নিজেই সুর দেওয়া। হ্যাঁ, নিজেই গান লেখা, নিজেই সুর দেওয়া। তো সোহম, কতক্ষণ এরকম প্র্যাকটিস চলে বাড়িতে? এখন অনেক কমেছে। যখন আমি নতুন নতুন যখন আমি ভর্তি হয়েছিলাম, বাড়িয়ে বলছি না, 14 ঘন্টার দিনে এমন এরকমও হয়েছে, মাও ঝেড়েছে আমাকে, চান খাওয়া কর, কি রে সারাক্ষণ গিটার নিয়ে। তখন নেশা হয়ে গেছিলো। এখন ব্যাপারটা একটা অ্যাডভান্স লেভেল এসছে, এখন থিওরি। এখন যত না গিটার ধরি তত বেশি খাতা পেন্সিলে কাজটা হয় এখন। বাট একটা টাইম ছিল যখন গিটার সত্যি সত্যি পেয়েছিলাম, সারাক্ষণ বাজাচ্ছি, এরকম এরকম করেই যাচ্ছি। এই যে নিজের এতগুলো দিক তুমি নিজেকে এক্সপ্লোর করেছো এবং নিজেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছো, এখন অভিনয়ের জায়গাটা তুমি যেটা বলে, যেটা অনেক আমি বেটার করতে পারবো, তাও সোহম মানে কিরকম ইচ্ছে রয়েছে যে কবে থেকে যদি তোমার কাছে অফার আসে এবং সেরকম একটা চরিত্র তুমি এখন অভিনয় করার জন্য রেডি? আমি রেডি, টু বি অনেস্ট। আমি যা করেছি, মানে যেইটুকু আমি শিখেছি, আমার মনে হয় ফিল্ডে নেমে যাওয়ার টাইম চলে এসছে। এবং কবে অফার এলে আমি কাজ করবো, আমি তো বলি এখনই অফার দাও। বাট আমার তাড়াহুড়ো নেই, কোথাও না কোথাও গিয়ে আমার এটা নেই যে আমার কাজ করতেই হবে, তাই জন্য আমি একটা কিছু একটা ঢুকে গেলাম কিছু একটা। না, আমি রেডি অ্যাজ আ হিরো। এবারে যে আমাকে ইউটিলাইজ করতে পারবে বেনিফিট তার। কারণ আমি নিজেকে এখন মানে সব কিছু কী বলবো, রেডি করে নিয়েছি নিজেকে। যেটা আমার মনে হয়েছিল ওই মোমেন্টে দাঁড়িয়ে যে না, এখন যদি আমার ওপর আরেকটা সিরিয়াল কেউ এখন রাখি বন্ধন যখন করেছি, তখন কিন্তু আমাদের দুজনের ওপরই সিরিয়ালটা ভর করেছিল। তো একটা সিরিয়াল টেনে নিয়ে যাওয়া 2 বছর 2.5 বছর, ইজ নট আ জোক। তো আর এই মোমেন্টটা তো আরোই না, সেটা এই মোমেন্টটা তো আরোই না। তো এখন ওই চাপটা আরো বেড়ে গেছে। কারণ তখন আগে না ওই ওয়েব সিরিজের বা এই নেটফ্লিক্সের কম্পিটিশনটা আগে ছিল না। এখন তো ওটাও চলে এসেছে, যখন এখন আরো চাপ, মানে আরো বেশি করে দিতে হবে যেন লোক আসে। তো ওই জন্য আমার মনে হয় এখন আমি রেডি। এখন আর আটকাবো না, যদি একবার স্টার্ট করি আর মনে হয় না আমাকে আর এরকম কোনো ব্রেক নিতে হবে। এত বড় আমি ব্রেক আর নেবো বলে নেবো, হয়তো আবার নেবো, হয়তো 2-3টে কাজ করার পর আবার নেবো, একটা চেঞ্জ আনার জন্য নিজের মধ্যে। কিন্তু আমি রেডি। শুধু ধারাবাহিক কেন, ওয়েব সিরিজ রয়েছে, এখন অনেকগুলো মাধ্যম খুলেছে। ওয়েব সিরিজ করলাম আমি রিসেন্টলি, একটা ওয়েব সিরিজ করলাম, সেটা ফ্রাইডে বলে একটা প্ল্যাটফর্মে লঞ্চ হবে, করলাম আমি রিসেন্টলি। তো ওগুলো তো আছে। আর সিনেমার দিকটা যদি বলি, নিজে থেকে যোগাযোগ করেছো কখনো? না, নিজে থেকে এখনো পর্যন্ত আমি যোগাযোগ করিনি। কিন্তু ওই যে মানে এখন একটা সিনেমার হিরো হওয়ার জন্য যেটা লাগে, এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি একদম কি বলি কমার্শিয়াল সিনেমা ওই হিসেবে, ধরো আমি যদি বলি যেটা দেবের খাদান, যেটা ধরো কথার কথা ওই লেভেলে যদি বলি, আমার এখনো ওই বয়সটা আসেনি, বা ওরকম আমি এখনো দেখতে হয়নি যে আমি একটা মুখে সিগারেট বা বিড়ি নিয়ে এখন একটা ঘুষিতে 4টে লোক মারছে, উড়ে যাচ্ছে, ওটা আমার হবে। বাট হ্যাঁ, যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে যে হ্যাঁ এরকম লুকসে কোনো সিনেমা, অফকোর্স আমি মানে বলছি তো, আমি আর অ্যাক্টিং জন্য বা আমার ক্যামেরায় নামার জন্য আর যে অ্যাংজাইটিটা যেটা ছিল যে আমি করতে পারছি না যেটা আমি চাইছি, সেইটা আমার আর নেই এখন। সোহম রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, ওই দিনগুলো মিস করো যেই সময় কাজ হয়েছে? মাঝে মাঝে রিকল করো তো? কাজে থাকার দিনগুলো হ্যাঁ মিস করি, মানে ওইটা মিস করি যে একটা কোথাও না কোথাও গিয়ে যখন আমি কাজ করতাম তখন একটা মনে হতো যে একটা পারপাস আছে। আর যদি আমি ঘুম থেকে উঠে স্কুলটা যাব, স্কুল থেকে সবাই বাড়ি ফিরে গিয়ে চেঞ্জ করে চান করে খাওয়া করে রেস্ট নেবে, আমি কিন্তু সেটা করবো না। আমি চলে যাবো স্টুডিওতে গিয়ে
7-8টা করে সিন করবো রোজ। তো ওই একটা পারপাস ছিল। এখন ওই পারপাসটা আমার লাইফে নেই, এখন অন্যরকম পারপাস। এখন রেওয়াজ করব, গ্রুম করব, নিজেকে ঠিকঠাক রাখবো যেন ক্যামেরাতে দেখবার মতো হয় নিজের মুখটা। তো এখন ওরকম, বাট ওই পারপাসটা মিস করি যে হ্যাঁ এখন একটা দায়িত্ব আছে, ওই দায়িত্বটা মিস করি। বাট ওরকমভাবে মিস করি না যে হ্যাঁ আগেই ভালো ছিলাম এখন আর ভালো নেই, না ওরকম না। আগেও ভালো ছিলাম, এখন আরও ভালো আছি, এবং যখন কাজ করব আরও ভালো থাকবো। কারণ ওই যেটা আমি বললাম যে এখন আর ওই মানে আন্ডার কনফিডেন্ট নই, এখন কনফিডেন্ট কাজ করবো। যোগাযোগ কিরকম রয়েছে ইন্ডাস্ট্রির সঙ্গে? যোগাযোগ টু বি ফেয়ারলি স্পিকিং, আমি না খুব একটা কথা বলি না সবার সাথে, পারি না কথা বলতে, বলি না তা না, পারি না কথা বলতে। বাট যাদের সাথে আমার ছিল যোগাযোগ তাদের সাথে এখনো আছে। এরকম নেই যে যাদের সাথে কাজ করেছি তাদেরকে আর চিনি না বা জানি না, এরকম নেই। বাট যোগাযোগ কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় যতটা থাকা দরকার ততটা নেই, বাট এরকমও না যে একদম নেই যোগাযোগ। আর সেটার ফল্ট না, এটা জাস্ট একটা কি বলবো মানে আমার পার্সপেক্টিভ, যে আমি টাইমটা কিভাবে ইউটিলাইজ করছি, আমি নিজেকে কিভাবে ইউটিলাইজ করছি। কারণ ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। বাট কোথাও না কোথাও গিয়ে তুমি যদি সারাক্ষণ যোগাযোগ রাখো, যোগাযোগ থাকো, তারাও চাইবে যে হ্যাঁ আমি এর সাথে কেন সারাদিন কথা বলবো, তো আমি একটা কাজ করি একে নিয়ে। কিন্তু আমি যদি কাজ করার জন্য রেডি না থাকি তাহলে আমি কি কাজ করবো? তো কোথাও না কোথাও নিজেকেও একটা না কোথাও ডিঅ্যাটাচ রাখতে হবে কোথাও না কোথাও গিয়ে করে। তারপরে এই যে এখন হচ্ছে টাইম যে আবার সবার সাথে কথা বলা, যোগাযোগ করা। বাট যখন নিজেকে ভাঙতে হবে তখন আমার মনে হয় কারোর সাথে অ্যাটাচ থাকাটা জরুরি না, তখন একা থাকাটাই মেন। তাহলে নিজেকে বুঝতে পারবো যে আমি কোথায় কোথায় ফল্ট আমার আছে। একদমই। এবং বাড়িতে সোহম কেমন সেটা একমাত্র সোহমের মা মানে কাকিমাই বলতে পারবে, যে ছেলের কতটা পরিবর্তন হয়েছে। আমি একটু আন্টিকে ডেকে নিই। নিশ্চয়ই। আন্টি রয়েছে, প্রথমত একটু জিজ্ঞাসা করি যে ছেলে ছোট থেকে কাজ করছে এবং তারপর একটা ব্রেক, এই যে ওর জার্নিটার সাথে তো তুমি ভীষণভাবে জড়িয়ে, এবং ওকে যে প্রত্যেকদিন এই যে স্টুডিওয়ে নিয়ে যাওয়া, ওর অভিনয়ের শুরুটা অনেক ছোট, মানে ওর থেকে বেটার তুমি বলতে পারবে। তাই আমি তোমাকে একটু জিজ্ঞাসা করি যে কীভাবে শুরু হলো ওর জার্নিটা? ওর অ্যাকচুয়ালি প্রথম করেছে বেহুলা। বেহুলায় ওকে তরুণরাই করেছিল, মানে সিলেক্ট করেছিল বেহুলার ওই ক্যারেক্টারটার জন্য। সেখানে হয়েছিল সুচিস্মিতাদির ছেলে, যাকে ওই আমাদের প্রথমে ছিল মুকুটমণিপুরে আউটডোর 4 দিন। তো সেখানে ওর ক্যারেক্টারটা দেখে তো মানে আমরা হেসেই ফেলেছি, যে ও বাচ্চা একদম ছেলে, শুধু মার ওই জামা কাপড় কেচে রাখতো আর ও নিয়ে নিয়ে পালাতো। তো একদিন ওকে একটা চড় মেরেছে, ও ওখানে পড়ে মরে গেছে। এইবারে ওই বেহুলা মানে পায়েল ওটা দেখে তারপরে আবার জ্বরের ছিটে দিল, যে বেঁচে উঠলো। ও এইটা দেখে ইন্সপায়ার হবে যে তাহলে ইনি পারবেন আমার হাজবেন্ডকে বাঁচিয়ে তুলতে। তো ওই ক্যারেক্টারটাও করেছিল বেহুলা। তো সেখান থেকে জার্নি স্টার্ট। তো তারপরে ওটা করতে করতেই তারপরে আমরা যখন মুভিটনে চলে এসেছি, মুভিটনে তোমার এইগুলো চলছিল, পরের দিকের শুটিংগুলো চলছিল, তখন থেকে তারপরে অডিশন হয় তোমার বিডব্লিউপির মানে যিশুদার হাউসে। তো সেখানে দিই অডিশন। তা অডিশন দেওয়ার পরে অডিশন ঠিক নয়, ওরা মানে দেখে সিলেক্ট করে নিয়েছিল, কিন্তু তাও একটা তখন না বম্বেতে পাঠাতে হতো, স্টার ইন্ডিয়া যেটা, ওখানে পাঠাতে হতো সমস্ত, এখানে কাস্টিংগুলো হয়তো ওখান থেকেই হতো, সেটা আমি অতটা ভালো জানি না। তো পরে ওটা দিয়ে চলে আসে প্রায় 1.5-2 মাস বাদে, তারপরে ওটা ফাইনাল হয় কেউই করবে, সেখান থেকেই শুরু। আচ্ছা, ও যখন রাখি বন্ধন করছে সেই সময় ওর স্কুল, ওর পড়াশোনা চলছে, এবং স্কুলে সে সময় একটা হিউজ চাপ থাকে। হ্যাঁ, সেটা ব্যালেন্স করা, ওকে দেখভাল করা, সবটাই তো তোমার ওপর ছিল। সবটা আমি তো প্রথম যখন রাখি বন্ধনের জন্য স্নেহাশিস স্যার ডেকেছিলেন, তখন গিয়ে আমি প্রথম বুঝিনি যে ওটা লিড বা কিছু। তো ভেতরে ঢুকে ওকে জিজ্ঞাসা করেছে তোর স্কুল টাইম কখন, তোর এইটা কখন, ওটা কখন, শিডিউল কী আছে। ও বলছে আমি কিছু জানি না, সব মা জানে। বলছে তাহলে মাকেই ডাক। মা, আমি তো ঢুকলাম, ঢুকে তারপর বলছে যে এরকম ব্যাপার, এটা একটা কিন্তু লিড ক্যারেক্টার। আর লিড মা, এটা তো 14 ঘন্টা কাজের ব্যাপার, আমি তো জানি লিড কী।
বললাম আমি করতে পারবো না স্যার, কারণ সাউথ পয়েন্ট ও যে ক্লাসে পড়ে 6-7 তখন পড়ে। হ্যাঁ, আমি না স্কুল কামাই করতে পারবো, না স্কুল আমার কোনো কথা শুনবে, প্রচুর পড়াশোনার চাপ, আমি কী করে অ্যাডজাস্ট করব? কিচ্ছু, আপনি বসুন, আমাকে শিডিউলটা আমাকে ঠিকঠাক মতো একটু বলুন, ওর কখন স্কুল, কখন ছুটি হয়, কখন কী করে কী। তা আমি বললাম তাহলে আপনাকে আমি লিখে দেবো, নাহলে বললে তো মনে থাকবে না। তো পুরো পেপারে আমি লিখে স্যারকে গিয়ে দিয়েছিলাম, কিন্তু স্নেহাশিস স্যার বলেই পড়াশোনাটা রেখে কি করে কাজ করতে হয় আমি ওখানে দেখলাম। মানে দাদা ছাড়া দাদা প্রচণ্ডভাবে, মানে উনি হেল্প না করলে আর ও ঠিক সেইভাবে সিন রাখতো যে সোহম স্কুল থেকে আসবে, ওর সিনটা এই টাইম থেকে শুরু হবে। তার আগে সকালে অন্যান্য অনেক আর্টিস্ট রয়েছে, ওর সাথে তাদের সিন শুরু হয়ে যেত, শুটিং শুরু হয়ে যেত, কিন্তু ওর সিন, ওর পার্ট শুরু হতো স্কুল থেকে আসতো। আমার স্কুল কামাই হতোই না। এখন শুটিংয়ের জন্য যেন কোনো দিন হয়তো প্রোমো শ্যুট আছে, রাত্রি 2টো 1টা বেজে গেল, তখন কিছু করার থাকতো না, তো সেগুলোও উনি কিন্তু ম্যানেজ করতেন। যেমন দিনে প্রোমো শ্যুট ফেলতেন, যেটা পরের দিন শনিবার রবিবার থেকে। আমার একটা সুবিধা ছিল কি, সাউথ পয়েন্ট 2 দিন ছুটি, শনি রবি, ওই জন্য সোম থেকে শুক্রটা আমি কোনো মতে ম্যানেজ করে ওকে স্কুল পাঠাতাম, কেন ওরা অ্যাটেন্ডেন্স, এটা একদম চলবে না, অ্যাটেন্ডেন্স রাখতেই হবে। তখন থেকে কি ওর মানে এই যে ওর তো একটা চাপ হয়ে যেত না স্কুল থেকে এসে, ওরা যেটা বলছিল? চাপ হতো না, এইটাই তো, ওরা শুটিং করলেই ভালো থাকে, আর শুটিং না করলেই কী করবো। বাড়ি যেদিন থাকতাম পাগল বানিয়ে দিত, কী খাবো কী করবো। ওর মডেল সব পুতুল থাকতো, তারা দেখতাম ডিপ ফ্রিজে ঢোকানো। হ্যাঁ, তারা ডিপ ফ্রিজে ঢোকানো, আর মাছ মাংসকে বাইরে বার করে দিয়েছি। মানে পুরো পাগল অবস্থা, তো কী খাবো কী পরবো কী করবো, মানে সারাটা দিন আমি কী করবো। এখন যদিও ওইখান থেকে অনেকটা সরে গেছে, কিন্তু তখন ছিল এটা, ওরা শুটিংয়েই ভালো থাকতো। হ্যাঁ, এতটাই দুষ্ট ছিল না, দুষ্টু কোনো মতেই ছিল না, বরং ভয়ঙ্কর বাদ্যের ছিল। কিন্তু বাড়িতে মানে কিছুতেই ওরা থাকতে পারতো না। ও শুটিং, ওই স্কুল করব, আর ওখানে বসে পড়াশোনাটাও কমপ্লিট করতো। সিন হচ্ছে, যখন অন্যদের সিন হচ্ছে, ওকে তখন বসে পরের দিনে যা হোমওয়ার্ক টোমওয়ার্ক স্কুলের রয়েছে, তারপরে তো সারাক্ষণই সপ্তাহে সারপ্রাইজ টেস্ট, এই টেস্ট ওই টেস্ট সব ছিল, সমস্তটা কমপ্লিট করতো ওই শুটিংয়ের মধ্যেই। এমন ওকে দেখে রাখির মা তো মানে পরে তুই না থাকলে, আমাকে তুই করেই বলে, তুই না থাকলে আমি ভাবতে পারতাম না যে আমি কী করে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতাম। তাহলে এইভাবেই করতে হয়, কারণ ওরা কাজ পাগল লোক, ওরা কাজ করবে, ওদের কাজ করতে দিতে হবে, ওরা ওটাও করবে এটাও করতে হবে। বলে কি, পড়াশোনাটা 6-এ, একটা ছেলে মেয়ে যদি 6-7-এ গিয়ে তার পড়াশোনাটা উঠিয়ে দেয়, তাহলে এডুকেশন বলে কিছু তার থাকবে না, তাহলে তো তার ক্যারিয়ারটাই গেল। এটা তো রাখতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। সোহম এখন কতটা মানে শান্ত হয়ে গেছে, বা ছেলের কতটা পরিবর্তন হয়েছে? কিন্তু মোটামুটি শান্ত, আর ও ভীষণ আমার কথার বাধ্য, মানে আমি যা বলবো সেটাই। ও কিন্তু আমার কথার বাইরে কোনো কথা ও বোঝে না। সব হচ্ছে মা, সব যা হবে সব মা। এখনো ডাইনে বাই যেখানে যাবে মা। কাউকে কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে কোনো কথা, মানে একটা কনসাল্ট করছে, কোথাও যাবে, আর দাঁড়া আগে আমার মাকে জিজ্ঞাসা করেছি তারপর। টু বি অনেস্ট, আমার এখনো যদি শুধু মা না, মানে মা বাবা দুজনেই যদি একটা নিজের থেকে কিছু ইচ্ছা করে খেতে, কথার কথা মানে যদি ফুচকা ইচ্ছা করে খেতে, মানে এই মোমেন্টে আমার সব বন্ধুরা এখন ওই ব্যাপারটা চলেছে যে হ্যাঁ, এখন যদি আমি চাই নিজের জন্য একটা পার্স কিনতেই পারি, ব্যাগ কিনতে পারি না, আমি বলছি ওই জায়গাটা যে ফুচকা খাওয়া, যদি আমার একটা 10 টাকার খেতে ইচ্ছা করে ফুচকা, সেটা আমি পারমিশন নিয়ে খাই, আমি কি খাবো না কি খাবো না। ভীষণ বাধ্য ছেলে তো। প্রথম হচ্ছে কি, মা বাবাকে আগে দেবো, আর একটা ফুচকাও নিজে একদিকে খেয়ে আসবে না। আমি যদি বলি তুই আছিস বাবার সঙ্গে, তুই খেয়ে না তুমি আসো, নাহলে তোমার সঙ্গে তোমার জন্য কি নিয়ে যাবো বলো, তাহলে ফুচকা খাবে, নাহলে খাবে না। ছেলে তো মানে সাংঘাতিক বাধ্য, এবং সেটা বোধহয় মায়ের কাছে একটা গর্বের জায়গাও। হ্যাঁ, গর্বের জায়গাও। কতদিন থাকে দেখি। সোহম থাকবে এটা নাকি চেঞ্জ হবে?
ও এরকমই আমার বাবা পর্যন্ত যখন ও তো ছোটবেলায় নান্দিকালেও না করতো, নাটক করতো। তো নান্দিকালে যখন ছিল তো আমার বাবা ওকে দিয়ে আসতো, হ্যাঁ দাদুর সঙ্গেই যেত, কারণ আমাদের ওদিকেই সুবিধা ছিল। বাবা যেতে আসতো, ওকে ভালোবাসতো, যেতে আসতো। বাবা হয়তো ওকে বললো যে দাদু ভাই চ বাইরে একটা আইসক্রিম খেয়ে নে, মা জানতে পারবে না, তুমি আগে ফোন করে মাকে বলো, মা যদি হ্যাঁ বলে তাহলে আমি খাবো। মানে কেন, মা তো দেখতেও পাচ্ছে না, জানতেও পারবে না। না, মা ঠিক বুঝতে পারবে। আচ্ছা, এই যে সোম কলেজ লাইফ, এই যে কলেজ লাইফ এবং এই কলেজ থেকে ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধব সবটাই মাকে বলে কি নাকি? হ্যাঁ, সিক্রেট কিপারটা কি মাই? হ্যাঁ মানে মা বাবা দুজনেই। আমি কোথাও মানে আমি নিজে যাই না, আমি যেতে পছন্দ করতাম না একটা টাইমে, কারণ আমি এরকম একটা টাইম ছিল যখন আমি মানে সবে কাজটা মানে গ্যাপ নিয়েছি আর কি। সেই প্রথম 2 বছর আমি বাড়ি থেকেই বেরোইনি। এরকম মানে জাস্ট স্কুল যেতাম, বাড়ি ফিরতাম, এর থেকে বেশি আর কিছু হতো না। তবে মা বাবা বলেছে যে তুই তো ঘোর, মানে আনন্দটা কর, এরকম কেন করছিস। তবে ওখান থেকে আস্তে আস্তে কিন্তু কলেজ হলো মানে কোথাও না কোথাও ছোট থেকে ওই ব্যাপারটা হয়ে এসছে যে আমার এটা তখনই খাটাবো যখন আমার সামনে ক্যামেরা থাকবে, হাতে স্ক্রিপ্ট থাকবে, তার বাইরে যা মা বাবা, কারণ তারাই সবকিছু দেখে এসছে। ভীষণ ডিসিপ্লিন, প্রচণ্ড ডিসিপ্লিন, মানে ওর ডিসিপ্লিনের বাইরে মানে ছোট থেকে এমন হয়ে গেছে। হয়তো সবকটা ছেলে মেয়ে বাচ্চা থেকে যারা কাজ করে, আমার মনে হয় তাদের মধ্যে ডিসিপ্লিন ব্যাপারটা ঢুকে যায়, ভীষণ ডিসিপ্লিন। কেন জানে কি আমাকে এই টাইমে এটা করতেই হবে, নাহলে হবে না। এই যে যখন অন্যান্য বাচ্চারা হয়তো এদিক ওদিক ঘোরাফেরা করছে বা ঘুরতে যাচ্ছে, হামেশাই তো দেখতাম যখন স্কুলে ওরা স্কুলে যখন পড়তো, স্কুলে হয়তো স্কুলের যত সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, সবাই তো ঘুরতে যায়, কিন্তু ওরা তো ঘুরতে যেতে পারতো না, ওদের তো সমানে কাজ 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 কাজ। তা সেই জায়গা থেকে সেই যে বাউন্ডেড হয়ে গেল ব্যাপারটায়, তো সেখান থেকে ওরা যেটা শিক্ষাটা পেলো সেটা হচ্ছে ডিসিপ্লিন। লাইফের ডিসিপ্লিন ছাড়া উপরে উঠতে পারবে না, ওটা দরকার। এবং ওর সাথে রাখির বা দিতিপ্রিয়া ওদেরকেও আমি কিন্তু ওদেরকে পড়িয়েছি ওখানে বসে, এই পড়তে পারছ, কিন্তু ওখানে হচ্ছে শুটিং যে করছে, কি পর তোর তো এখন নেই। হ্যাঁ, ওখানে আমার অজস্র স্টুডেন্ট ছিল, তাদেরকে বসে বসে পড়াতাম, পর এটা কর ওটা কর, এরকম। মাকে একটু স্ট্রিক্ট, সোম কি বলবে? স্ট্রিক্ট, হ্যাঁ মানে স্ট্রিক্ট মানে ইন দ্য সেন্স মানে ওইটা নিজের ভেতর থেকে ওই পারসেপশনটা চলেছে যে মা যেটা বলছে সেটা করো, আর যদি না করো তাহলে মা হয়তো মারবে না, কিচ্ছু বলবে না, মানে তুমি পরে তুমি ভুগবে, পরে তুমি পরে ভুগবে, ব্যাপারটা ওটাই। তুমি আমি এটাই ওদের ওপর ছেড়ে দিতাম, ওর ওপরেও। আর যখন রাখি বন্ধন করছে, রাখি দেখ মেয়ে, ওকেও মেয়ে বলতাম, ছোটো মেয়ে, দেখ ছোটো মেয়ে, তুই যদি নিজে পড়াশোনা না করিস তাহলে ভুগবি কিন্তু তুই। হ্যাঁ, তোকেই আখেরে স্কুল যেতে হবে, পরীক্ষায় তোকেই বসতে হবে, আর 0 তুইই পাবি। তখন না আমি ভালো রেজাল্ট করলাম তাহলে পড়, এইরকম। ও তো খুব ছোট ছিল, খুব ছোট, খুব কিউট। তো একটা কথা বলো, যখন রাখি বন্ধন হচ্ছে, এই যে ওই যে বন্ধন বলে ওর ফ্রেমটা রয়ে গেছে, সেটা যখন তোমরা মানে তুমি বা কাকু বাইরে থেকে যেতে, ওটাও তোমাদের সেটা হতো যে বন্ধনের মা বাবা? হ্যাঁ, সেটা তো অন্যরা সবাই বলতো, বা যাই হোক আমরা কিছুটা আড়ালে রাখতে, কেন আমরা নিজেদের আড়ালে না রাখলে না ওদেরকে ডাউন টু আর্থ হওয়াতে পারবো না, আর এটা হওয়াটা জরুরি। আমি যেমনি ওকে বলেও বলেছি, দেখো যতই তোর গাড়ি বাইক যাই থাক, তোর বাসে চড়াটা প্র্যাকটিস করা উচিত, কারণ গাড়ি বাইকটা কখনো খারাপ হতেও পারে, তখন কি তুই হেঁটে দুনিয়া করবি? তো সব মানুষ যেটা করে সেটা কিন্তু সেই প্র্যাকটিসটা থাকা দরকার। এবার তুমি যা যতটা উপর উঠতে পারো ওঠো না, কেউ তো বারণ করছে না, পরে যাতে অসুবিধা না হয়। তো ওই জিনিসগুলো ওদের ছোটবেলা থেকে শেখানোর চেষ্টা করেছি, জানি না কতদূর শিখেছে, কতটা করবেন, দেখলে ভালো লাগে যে না কিছু হয়তো শিখেছে। সবসময় তো আমরা থাকবো না পাশে, বাবা মারা, তখন ওদের লাইফটা ওদেরকেই কাটাতে হবে। যখন ও ব্রেকটা নিল, মানে তখন তোমাদের সবারই ডিসিশন ছিল যে ও নিজেকে গ্রুম করবে, নিজেকে, কিন্তু কোথাও গিয়ে সেটা মনে হয়েছে যে কাজ বলো তো, তখন ও যখন ব্রেকটা নিয়েছে তারপরেই হলো কোভিড, 2019 ওখানে কোভিডটা শুরু হলো। হ্যাঁ, কোভিডটা এবারে ও যখন ওই কলের বউ লাস্ট করলো,
সেইটা যখন লাস্ট ডিসেম্বরে তোমার 2018-এ বোধহয় ডিসেম্বরে ওর শুটিংটা কমপ্লিট করেছে। এবার ফেব্রুয়ারি থেকেই পরীক্ষা। ন্যাচারালি ওইটুকু টাইমের মধ্যে আমি আর কোনো সিরিয়াল দেবো না। ওইটুক পরীক্ষাটা চলে যাওয়ার পরেই হলো কোভিডের মধ্যেও ওকে আমি দিলাম না। কেননা 10-এর পরেই 12। এবার 10-12টা একটু চেয়েছিলাম ভালো মতো করে পড়ুক, হ্যাঁ, কেননা সমানেই তো কাজ করে করে পড়াশোনা করেছে, নিজে একটা পড়াশোনাটা করা সেটা জরুরি। তো ওই টাইমটা একটু নিজেরা পড়াশোনা করুক, করে পরীক্ষাগুলো দিক। তারপরে তার মধ্যেও প্রচুর কাজের অফার এসছে, হ্যাঁ, সেগুলো কোনোটা হয়তো একটু মানে ও চেয়েছে সবসময় লঞ্চ করবো হিরো হিসেবে। ভাবলাম তাহলে তুই ভাই দাদা এইসব প্যারালাল ক্যারেক্টারগুলো এখন একটু করিস না, তাহলে তোর এই লঞ্চটা তো তুই নিজে করতে পারবি না। মানে আমি এনজয় করছি এই ব্যাপারটা তোর আসবে না। তো সারাক্ষণ আর কারোর ভাই, কারো দাদা, কারো বন্ধু, কারণ ওই বয়সে কাস্টমাইজড ক্যারেক্টার ছাড়া লিড ক্যারেক্টার কিন্তু অসম্ভব। ওই ছোট বয়সে 10-12-এর মধ্যে সেটা করতে গেলে কিন্তু এই বয়সটাই দরকার, যেখানে একটা লোক হিরো হিসেবেই ভাবতে পারে। কেন রাখি বন্ধনে স্নেহাশিস স্যার ওকে দেখে ওই বন্ধন, তুই কিন্তু বন্ধন করবি, সোহম তুই কিন্তু বন্ধন করবি, মানে অন্য কাউকে নেবই না। এই যে কাস্টমাইজড ক্যারেক্টারটা, এটার জন্য তো রাইটারকে ভাবতে হবে। এবার আমি যেমন তেমন সব কিছুতে মুখ দেখে দেখালে কি হয়, ব্যাপারটা অনেকটা ফেডেড হয়ে যায়। আজও যেমন লোকে রাখি বন্ধন দেখলে উন্মাদনায় থাকে, তো সেটা থাকে না। ওকে তো ওইখানে দেখেছে এই ভাই, ওখানে দেখেছে ওই বন্ধু। একটু তার থেকে নাও, একটু ব্রেক নাও, নিজেকে আগে চেনো নিজের মতো করে। ওই লাইফটা ভালো, ঠিক আছে, হ্যাঁ, ওটা একটা লাইফ, ঠিক, হ্যাঁ, যেটা আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ড, সেটা একটা ওয়ার্ল্ড। কিন্তু নিজেকেও গ্রুমিং করো, নিজের পারফরমেন্সকে কতখানি আপডেট করা যায় সেটা বোঝো, জানো। সেজন্য ও নিজেকে ওই জন্য গ্রুম করেছে এর মধ্যে। তো সোহম, অভিনেতা না হলে কি হওয়ার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, খুব কঠিন প্রশ্ন, কারণ যে বয়স থেকে আমি অভিনয় করছি আমার আর কোনো সেকেন্ড অপশন ছিল না। আর মানে যখন আমি কাজ করা শুরু করি তখন কত হচ্ছিল আমার, 4 বছর না, ওই বেহুলার টাইমে 3-3.5 বছর। তখন থেকে ইন্টারেস্ট পেয়ে গেছিলাম, তো ভেবেছিলাম এটাই করবো। আর দ্বিতীয় কোনো অপশন নিজের মধ্যে রাখো? দ্বিতীয় কোনো অপশন মানে বড় ভাই অপশনটা এসছে মিউজিশিয়ান। হ্যাঁ, মিউজিশিয়ান, সিঙ্গার, হ্যাঁ, কিন্তু পাও মানে ফার্স্ট প্রায়োরিটি এটাতেই মানে সব সময় টাইমটা থাকে। ওই চিন্তাটা আসে না যে ঠিক আছে এটা তো আছে সাইড বাই সাইড এমন একটা কিছু করে রাখি যে যদি এটা না হয় তাহলে তো এটা করব। কিন্তু এতটাই এখানে মানে মাইন্ডটা এতটাই এখানে যে ওটার আসে না মাথায়। তো মানে এটা করছি যখন, এটা এমন ভাবে করবো তো নেবেই লোকে, না নিয়ে যাবে কোথায়। তো ব্যাপারটা ওটা ওভাবেই করেছি, তো ওই জন্য আর ওইভাবে ভাবিনি। আর এটা তো মানে এটা সেকেন্ড অপশন ইন দ্য সেন্স ওইভাবে না মিউজিকটা, যে যদি এটা না হয় তাহলে ওটা। মিউজিকটা ভালোবাসি এবং কোনোদিন ভাবতে পারিনি যে এতটা ভালো করে কোনোদিন করতে পারবো। ইচ্ছা ছিল কিন্তু ভয় পেতাম থিওরিগুলোতে, যে কীভাবে ধরবো, কী করে করবো। গান গাইতে ভালোই বাসতাম, বাথরুমে গান গাইতাম ছোটো থেকেই। তো সেখান থেকে যখন এখন পারি তো আস্তে আস্তে এখন ডেভেলপ করছি এটা থ্রু দিয়ে। এইভাবেই গ্রুম চলুক। এবং যেটা বলার যে তোমার দর্শকরা এখনো ওকে খুব মিস করে, জানো, সোশ্যাল মিডিয়া, তো নতুন ভাবে তাদের দেখতে পাবে নিশ্চয়ই। তো কি বলবে শেষে? তুমি কিছু বলবে নাকি? আমি বলবো। তুমি বলো। আমি এরকম একদমই বলবো না যে আমি কাজ করব না। যেটা আমি বললাম যে আমি রেডি, আমি কাজ করব এবং করতে চাই, ভালো কাজ করতে চাই। এবং যেমন রাখি বন্ধন একটা সুপারহিট সিরিয়াল হয়েছে এবং এরকম আরও কিছু সুপারহিট জিনিস আমি যেন দিতে পারি, তার জন্যই এই ব্রেকটা নেওয়া। তো অনেকের কষ্ট হয়েছে, যারা আমাকে দেখতে পায়নি তাদেরকে সরি। কিন্তু আশা করছি এই যে গ্যাপটা আমি তো নিয়েছি, কিন্তু কোথাও না কোথাও দর্শকরা, আমি এখনও দেখি সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, কি আমি যদি কেউ বাইরে আমাকে দেখে তা বলে যে তুমি কবে করবে, তোমাকে এখন আমি চাই দেখতে। এই যে ওরাও যে ওয়েট করেছে, ওরাও যে হ্যাঁ সাথে আছে, এখনো ভুলে যায়নি আমাকে। তো আশা করছি ওটা ওয়ার্থ ইট হবে। যে এতটা আমি কেন গ্যাপ নিয়েছি, কারণটা আশা করছি এবারে পর্দায় বোঝাতে পারবো, কারণ বলে বোঝাতে পারবো না আমি।
কিন্তু এটা ডেফিনেটলি শিওর যে আমি ছেড়ে দিইনি, আমি অ্যাক্টিংই করব, আমি অ্যাক্টরই হব এবং যেন খুব ভালো মতো একটা জায়গায় যেতে পারি এবং কাজটা করে যেন এরকমই আবার একটা ব্রেক নিতে পারি যেখানে 5 বছর না 8 বছর হয়ে গেছে, রাখি বন্ধন হয়ে গেছে, এখনো লোকে বন্ধন বন্ধন করে যায়, সেটা যেন ওরকমই লেভেলের একটা কাজ দিতে পারি, কি ওর থেকে ভালো লেভেলের কাজ দিতে পারি, সেটাই চাইবো। থ্যাংক ইউ।